আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা আমরা শুনলাম দর্শক, বার্নের রোগীর চিকিৎসা কিংবা তার পরিচর্যা কেমন হবে। আমি আবার ডাক্তার মোফাজ্জল ইসলাম রানার কাছে ফিরে যাচ্ছি যে একটা এই যে নানান রকম আঘাতপ্রাপ্ত হচ্ছে মানুষ, তার মধ্যে একটা সিম্পল আঘাত হচ্ছে গিয়ে যে দৌড়াতে গিয়ে কিংবা যে কোনো কারণেই হোক হাত পা মচকে গেল, তো তাই না? এই আঘাত মানে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে হলো পা মচকে যাওয়া রোগী। জি। তো ওই ঘটনার কারণে বেশি দৌড়াদৌড়ির কারণে এই মচকে যাওয়া রোগীগুলো আমাদের কাছে অনেক বেশি কি আসে। করণীয় তো তাৎক্ষণিক? মচকে যাওয়া রোগীদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রুগীর কি করণীয়? রুগীর করণীয় হলো ওই মচকে যাওয়ার জায়গায় কোনো অংশে কোনো অবস্থায় কোনো মেসেজ করা যাবে না। কি সামান্যতম বলেন, কোনো আমরা তো মালিশই না বেশি না করি। মালিশ করা যাবে না। মালিশ করা মানে ওই ওই জায়গার টিস্যুগুলোকে আরো বেশি আঘাতপ্রাপ্ত করা এবং এটা আরো বেশি আচ্ছা, ফুলে যাবে। মচকে যাওয়ার ভেঙে যাওয়ার মধ্যে পার্থক্যটা কি? মুচকে যাওয়াটা হলো জি। যে যে কোনো জোড়ার ক্ষেত্রে ওই জোড়াটার সাথে যে লিগামেন্টগুলো আছে সেই লিগামেন্টগুলো ইনজুরি হয়, সেই ক্ষেত্রে আমরা মুচকে যাওয়া করে থাকি। আর যদি ভেঙে যাওয়া, যেটা ফ্র্যাকচার, যেটা এটা এটা হাড় ভেঙে হ্যাঁ, যাওয়া। হাড় ভেঙে আচ্ছা যাওয়া। আচ্ছা, জি। তো এই মুচকে যাওয়ার ক্ষেত্রে এই দৌড়াদৌড়িতে মুচকে যাওয়া রুগীগুলো ক্ষেত্রে প্রথমে পাটা মুচকে যাওয়ার পরে প্রথমত যেটা করণীয়, কখনো ওই পায়ে হাঁটা যাবে না, হাঁটা যাবে না বা ওই হাতে কোনো কাজ করা যাবে না, একদম রেস্ট। প্রথম কথা হলো রেস্ট রেস্ট রেস্ট। এবং আমরা আসার পরেও তাকে যে জিনিসটা দেবো তাকে রেস্ট দেবো। কতদিন বিশ্রাম নেবেন? অ্যাটলিস্ট আমরা যে সফট টিস্যু হিলিং এর ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 28 ডেজ পর্যন্ত বা 1 মাস পর্যন্ত আমরা ওই লিম্বটাকে আমরা ইমোবিলাইজেশন করে রাখি বা ওই ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দিই বা ওই পায়ে একটা ছোট্ট একটা প্লাস্টার বেঁধে দিই যাতে রুগী পায়ের উপর চাপ না দেয়। হ্যাঁ, তো 1 মাসের মধ্যে ওই জায়গাটা মোটামুটি, যে যদি কোনো ফ্র্যাকচার না থাকে তো সফট টিস্যুগুলো জি। হিলিং হয়ে যায় এবং 1 মাস পরে সে আস্তে আস্তে হাঁটা শুরু করতে পারবে বা কাজ শুরু করতে পারবে হাতে। আচ্ছা, খুবই ভালো কথা বলেছেন যে এরকম মচকে যাওয়ার ঘটনা তো ঘটছে অহরহ এখনকার পরিস্থিতিতে। আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে পুড়ে যাবার পর মুখের যে বিকৃতি ঘটে জি। তার স্বাভাবিক অবস্থা মানে মানে এটা স্বাভাবিক করার উপায়টা কি? আচ্ছা, স্বাভাবিক করার উপায়টা কি? জি। আচ্ছা, মুখে পুড়ে যাওয়ার পরে বিকৃতি যেগুলো ঘটে তার মধ্যে হয় মুখের স্কার, যেটা ডেভেলপ করে স্কার দিয়ে কন্ট্রাকচার হয়ে চোখ বাঁকা, মুখ বাঁকা এগুলো হয়ে যায় আর কি। তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে চোখটাকে বাঁচাতে হবে। যদি এমন হয় চোখটা বন্ধ করতে পারে না, ফার্স্ট চোখের অপারেশনটা করে তার, এটা প্রথমে বলি যে এটা আসলে একাধিক অপারেশন লাগে, একটা অপারেশনে কখনোই এই কনফিগারেশনটা ফিরে আসে না। তার আগে আর একটা কথা হচ্ছে যে আগের কনফিগারেশন কখনোই ফিরে আসবে না যতই অপারেশন করা হোক, তবে একটা পর্যায় পর্যন্ত আনা যাবে এই প্লাস্টিক সার্জারি করে। সে পর্যায়টা হচ্ছে যে একাধিক অপারেশনের দরকার এবং প্রতি অপারেশনে কিছু কিছু করে মুখের যে স্কারগুলো ডেভেলপ করছে এগুলো ফেলে দিয়ে সেখানে ফ্রেশ চামড়া লাগিয়ে চামড়াটা দেওয়া। কোথা থেকে নেন আপনারা? সে চামড়াটা মুখে সাধারণত দেওয়া হয় যে পুরু চামড়াটা, মোটা চামড়া যেটা, যার কোনো হেয়ার নাই, তো সেটা সাধারণত কুস্কি থেকে নেওয়া হয় অথবা আর্ম আচ্ছা, থেকে নিজের নেওয়া হয়। শরীর থেকেই হ্যাঁ, সুস্থ নিজের চামড়া শরীর নিয়ে থেকে আমরা চামড়া। পুরো জায়গায় জি জি, ই করি, নিজের চামড়া প্লাস্টিক দিতে সার্জারি হবে, করি। করতে হয়। আচ্ছা, এটাই হচ্ছে চামড়া নেওয়ার পদ্ধতিটা। আচ্ছা দর্শক, যেটা খুব ইম্পর্টেন্ট জানতে ইচ্ছা করে যে ইনহেলেশন বার্ন, যেটাকে আমরা বলি যে পুড়ে গেছে শরীর, আমরা দেখতে পাচ্ছি পোড়া ক্ষত, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না অথচ মারাত্মক, সেটি হচ্ছে শ্বাসনালীর ক্ষত, শ্বাসনালী পুড়ে যাওয়া। আপনি কি জি। বলবেন কিভাবে এই ঘটনাটা ঘটে? আচ্ছা, এই শ্বাসনালী পুড়ে যাওয়ার ঘটনাটা সাধারণত ঘটে যেই জায়গায় বার্ন হয়, পুড়ে যায়, সেটা যদি ক্লোজ চেম্বার হয় একটা, মানে যেরকম ধরেন একটা রান্নাঘর, তার দরজা খোলা নেই বা দরজা অল্প খোলা আছে, একটা কার অথবা একটা বাসে অথবা এয়ারক্রাফট, এগুলোর জায়গায় যে ইঞ্জুরিগুলো হয়, বার্ন ইঞ্জুরিগুলো, সেখানে যে আশেপাশে বাতাসটা, সে ফিউমটা উঠে, সেই ফিউমটা অত্যন্ত হট ফিউম থাকে। যখন সে শ্বাস নেয় এই হট ফিউমটা ভিতরে গেলে, গরম বাতাসটা ভিতরে গেলে এই গরম বাতাস দ্বারা শ্বাসনালীটা পুড়ে যায়। এবং এই যে শ্বাসনালীটা পুড়ে যায়, এটা প্রথম জিনিস হচ্ছে যে শ্বাসনালীটা পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু ইডিমা অর্থাৎ ফুলে যায় জায়গাটা। তা আমরা বুঝতে পারি নাকের ফুটো তো ছোট, আমরা যেটাতে শ্বাস নিই সেটা খুব বড় জায়গা না, ওটা তো ফুলে যায়, তাহলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। নিঃশ্বাস নিতে কষ্ট হলেই তখন ইমিডিয়েট তাকে হাসপাতালে শিফট করা, যেটা ম্যানেজমেন্ট আর কি। জি। হাসপাতালে শিফট করার পরে আমরা যেটা আমাদের যেরকম ঢাকা মেডিকেল কলেজে যেটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন প্লাস্টিক সার্জারি, এটা এখানে সেই সুযোগটা আছে, হয়তো অন্য জায়গায় সেই সুযোগ নাও থাকতে পারে। রেসপিরেটরি মেডিসিনের একটা শাখা আছে, ওনারা এই ব্যাপারে যথেষ্ট হেল্প করেন। ওনাদের কোলাবোরেশনে আমরা একটা প্রোটোকল দাঁড়ি করে দিই, সেটা হচ্ছে তাকে অক্সিজেন সাপ্লিমেন্ট দিতে হবে, অক্সিজেন দিতে হবে, তার স্টেরয়েড একটা ইনজেকশন থাকে, স্টেরয়েড দিলে ইডিমাটা কিছুটা কমে আসে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, এটা আইসিইউতে শিফট করতে হবে। কখনো যদি দেখা যায় যে শরীরে অক্সিজেন পরিমাণটা তাড়াতাড়ি কমে আসতেছে, তখন তাকে লাইফ সাপোর্ট দিতে হয় অথবা ট্রাকেস্টমি করতে হয় অথবা তাকে
হয়তো দেখা যায় যে একটা হয়তো বা এমন বেশি হলে আবার লাইফ সাপোর্টও নিতে হয়। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পেশেন্টের যদি আগে যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, মানে এই পুড়ে যাওয়ার আগে, সেই রোগীগুলো আরও কঠিন অবস্থা দাঁড়িয়ে যায়। আর যদি পেশেন্টের বয়স কম থাকে, ইয়াং থাকে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি নিবিড় চিকিৎসা দেওয়া যায়, কিছুটা ম্যানেজ করা যায়। আর যারা বয়স্ক অনেক রোগী, এদের ক্ষেত্রে আরো কষ্টকর হয়ে যায়, কাজে সাবধানে থাকতে হবে। ডাক্তার মোফাক্কুল ইসলাম রানা, সময় শেষ হয়ে যাচ্ছে। মানুষ এখন ব্যথা পাচ্ছেন এবং ব্যথা পেলেই ব্যথার ওষুধ খাচ্ছেন, এ ব্যাপারে আপনার পরামর্শ খুব কি? সুন্দর জি। প্রশ্ন। তো স্বাভাবিকভাবেই একজন ব্যথা উপশমকারী চিকিৎসক হিসাবে আমার কাছে যখন একটা রোগী আসে, তো আমরা প্রথমতই সাজেস্ট করি তাকে একটা ব্যথার ওষুধ দেওয়ার জন্য। তো ব্যথার ওষুধের ক্ষেত্রে আসলে এটার একটা ব্যথার ওষুধ ব্যবহার করতে হবে, ব্যথার ওষুধ ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বেশিরভাগ রোগীগুলো মানে গ্যাস্ট্রিক আলসার বা আলসার বা এই জাতীয় রোগে আক্রান্ত থাকে। তার ক্ষেত্রে অবশ্যই তাকে একটা কাভারেজ হিসেবে একটা অ্যান্টি আলসারিন দিতে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে ব্যথার ওষুধ ব্যবহারের ক্ষেত্রে, যে রোগীটার একটু হিস্ট্রি নিয়ে নিতে হবে যে তার পূর্ববর্তী সময়ে তার কি কখনো কিডনিতে বা এই জাতীয় কোনো সমস্যা ছিল কিনা, আদৌ সমস্যা ছিল কিনা, বা তার অ্যাজমা বা হাঁপানি বা এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা। আবার ব্যথার ওষুধের মধ্যে ভাগ আছে, কিছু ওষুধ আছে যেগুলো আমরা সেন্ট্রাল অ্যাক্টিং বলি, এগুলো আসলে ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি টেনশনের কোনো কারণ নেই। যেটা অ্যানিসাইডে নন স্টেরয়েডাল অ্যান্টি ড্রাগ যেগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে যে এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। আর সেন্ট্রাল অ্যাক্টিং যেগুলো আছে ওগুলো ব্যবহার করলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নেই। আচ্ছা, ভালো কথা বলেছেন। ডাক্তার সাজ্জাদ খন্দকার, আপনার কাছে জানতে চাচ্ছি যে পুড়ে গেলে কোনো মানুষের, তিনি প্রথমে চিন্তা করেন যে ঢাকা মেডিকেল কলেজের পাশে লাগোয়া এখন যেটি নতুন ইনস্টিটিউট, স্বতন্ত্র একটা ইনস্টিটিউট হয়েছে, সেই বার্ন ইউনিটে যাওয়ার কথা চিন্তা করেন। তো যিনি ঢাকার বহু দূরে থাকেন, দেশের আরেক প্রান্তে থাকেন, তিনি এখানে আসবেন কিভাবে? তার জন্য কি আশেপাশে কোনো ভালো ব্যবস্থা রয়েছে? না, ঠিক আছে। আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা একটু বলে রাখি যে আমাদের বাংলাদেশে যেগুলো সরকারি মেডিকেল কলেজ আছে, বড় সরকারি মেডিকেল কলেজ, পরে যেগুলো হয়েছে 8টা 5টা 13টা, এই 13টা মেডিকেল কলেজে কিন্তু আমাদের একটা করে বার্ন ইউনিট আছে। প্রতিটা আলাদা আলাদা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি আছে। জি। এবং এই সব এই 13টা ইউনিটে আমাদের পক্ষে এখন ডাক্তার দেওয়া সম্ভব হয় না। তার মধ্যে আমরা 7টা মেডিকেল কলেজে অলরেডি ফুল ফ্লেজের বার্ন ইউনিটে ডাক্তার দেওয়া সম্ভব হয়েছে, কারণ আর বাদ বাকিগুলো হয়নি। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে বার্ন রোগীদের চিকিৎসা কিন্তু প্রথম 24 ঘন্টায় যা চিকিৎসা দেওয়া হয়, এরপরে সমস্ত চিকিৎসাগুলো কিন্তু সাপ্লিমেন্টারি চিকিৎসা। 24 ঘন্টার চিকিৎসা যদি ভালো না হয়, তাহলে পরে যতই ভালো চিকিৎসা দেন, এর মোর্টালিটি, এর মৃত্যুর হার অনেক বেশি। যত আর্লি চিকিৎসা দেওয়া সম্ভব। জি, আর্লি মানে বাধা ধরাই আছে। 24 ঘন্টার মধ্যেই এই তার শরীরে যে পানিটা বেরোয় যায়, এই 24 ঘন্টার মধ্যে এই পানিটা যদি কাভার করে দেওয়া যায়, আর যদি পুরার সময় পানি ঢেলে দেওয়া যায়, তাহলে সেই রোগীর মৃত্যুর হার অর্ধেক হয়ে আসে। আর যদি 24 ঘন্টার মধ্যে ঠিক মতন এই স্যালাইন বা পানিটাকে সাপ্লিমেন্ট না করা হয়, এবং পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি পানি ঢেলে না দেওয়া যায়, তাহলে তার মৃত্যুর হার একেবারে ডবল হয়ে যায়। তো সুতরাং অনেক দামি কথা বলেছেন ডাক্তার সাজ্জাদ খন্দকার এবং ডাক্তার মোফাক্কুল ইসলাম রানা। আপনার কাছে শেষ প্রশ্ন করছি, যে আমাদের খুব ছোট করে উত্তর দিবেন, যে বাংলাদেশে এখন তো খুব আঘাতপ্রাপ্ত হচ্ছে মানুষ, তো আপনি কি মনে করেন না যে আমাদের ট্রমা সেন্টার, আমাদের আঘাতের চিকিৎসার জন্য সেন্টার আরো বেশি থাকা উচিত? দেশের বাংলাদেশে সর্বত্র আঘাতজনিত রোগীর চিকিৎসা খুবই অপ্রতুল। যেখানে এই যে বিশেষ করে ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গা থেকে যে রোগীগুলো উন্নত চিকিৎসার জন্য একটা জেলা লেভেলে বা একটা মেডিকেল কলেজ হাসপাতালে আস্তে আস্তেই কিন্তু রোগীগুলো পথিমধ্যে আমরা হারিয়ে ফেলছি রোগীগুলোকে। এই জন্য মানে যেখানে সরকারের কিছু মানে ট্রমা সেন্টার বিভিন্ন এলাকাতে প্রতিষ্ঠিত হয়েছে, এগুলোর পরিমাণ অনেক বেশি বাড়াতে হবে। ডাক্তার মোফাক্কুল ইসলাম রানা এবং ডাক্তার সাজ্জাদ খন্দকার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরকম দুঃসময় এইসব কথাগুলো আশা করি টনিকের মতো কাজ করবে। দর্শক, কিছু বিক্ষিপ্ত চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরে ফিরে, তার মধ্যে হচ্ছে গিয়ে অসংখ্য অসুস্থ মানুষ হাসপাতালে যেতে পারছেন না, চিকিৎসকের কাছে যেতে পারছেন না এই দুঃসময়, অথবা যারা হাসপাতালে গিয়েছেন তারা বাড়ি ফিরে যেতে পারছেন না, টাকা পয়সা দ্রুত ফুরিয়ে আসছে, এমন একটা পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের, আনন্দের, সেলিব্রেশনের মাস, অথচ এই মাসে আমাদের মন জুড়ে রয়েছে ফোবিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাগুলো। একটা খুব মূল্যবান কথা হচ্ছে, যে জাতিকে মৃত্যু আর আলোড়িত করে না, সে জাতির বেঁচে থাকার আগ্রহ কমে যায় জীবনের মূল্য।
নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।